নমস্কার। রাজনীতিতে এমন কয়েকজন নেতা থাকেন, তারা এতটাই ভাগ্যবিড়ম্বিত যে হাজারবার চেষ্টা করেও একটা নির্বাচনেও জিততে পারেন না। একটা সময় প্রদীপ ভট্টাচার্য, কংগ্রেসের নেতা, অত্যন্ত সম্মাননীয়, আমি প্রদীপদা বলেই ডাকি, তাকে হেরো প্রদীপ বলতে আমরা বাধ্য হতাম। কারণ আমরা দেখতাম প্রদীপবাবু ভোটে লড়েন আর হারেন। একই কথা প্রযোজ্য ছিল, এখনও আছে, এই বিজেপির হঠাৎ করে আবার প্রাসঙ্গিক হয়ে যাওয়া রাহুল সিনহার ক্ষেত্র। তিনি যে কত রকম নির্বাচন, কত জায়গায় কতবার লড়েছেন, তার সঠিক হিসেব সম্ভবত তিনিও বিস্মৃত হয়েছেন। কিন্তু সত্যটা হলো, কখনোই তিনি কোনো নির্বাচনে জয়ী হতে পারেননি। এর বাইরে আরেক ধরনের নেতা আছেন, যারা যে শুধু নিজেরা নিজের মুরদে জিততে পারেন না তাই নয়, তারা মতিস্থির করে কোনো দলে একসঙ্গে বহুদিন থাকতেও পারেন না। ফলে এক দল থেকে আরেক দল, আরেক দল থেকে আরেক দল, এই করতে করতে যত তারা দল বদল করেন, তত উল্টোপাল্টা কথা বলায় তারা আরও বেশি করে দড় হয়ে ওঠেন। এর সাম্প্রতিক উদাহরণ হচ্ছেন এই জয়প্রকাশ মজুমদার নামক, তৃণমূল কংগ্রেস নামক একটা নন এক্সিস্টেন্ট সংগঠনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে যাকে মিডিয়ায় বর্ণনা করা হয়। এবং আমাদেরও মিডিয়ারও খেয়ে দেয়ে কোনো কাজ নেই। যখনই কোনো ঘটনা ঘটে, রুটিনলি তাদের 3টে কমেন্ট নিতে হবে। যাকে পাওয়া যায় তাকে, বিজেপির ক্ষেত্রে সবসময় তো আর সুকান্ত অথবা শ্রমিককে পাওয়া যায় না, অতএব রাহুলকে নাও, অতএব এই জয়প্রকাশ মজুমদারকে নাও, অতএব এই ধরনের আরও কিছু অপ্রাসঙ্গিক লোক যারা মাস্কোয়ারেডিং অ্যাজ পলিটিশিয়ানস, এবং অ্যাকচুয়ালি এরা হচ্ছে রুটলেস ওয়ান্ডারার। একজন লোক গত 5 বছর বা 7 বছরের মধ্যে কংগ্রেস ছিল, সেখান থেকে বিজেপি হলো, বিজেপি থেকে টিএমসি হলো, এরপর বহুজন সমাজ পার্টিও হতে পারে, কিংবা হয়তো মিম জয়েন করবে। ইউ নেভার নো। সাচ পিপল আর এম্বারাসমেন্ট ফর দ্য পার্টি। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, দয়া করে শুনবেন, এরা যে দলে থাকেন সেই দলটাকেও কিন্তু অপয়া করে তোলেন। তার সর্বোৎকৃষ্ট সাম্প্রতিক উদাহরণ হচ্ছেন এই মজুমদার মহাশয়। এত বড় উদ্ধততার, তিনি বলছেন ফারাক্কায় মনিরুল ইসলামের নেতৃত্বে যারা বিডিও অফিসে ধ্বংসলীলা চালিয়েছে তারা সব স্বাধীনতা সংগ্রামী। আমার কথা হচ্ছে, এই ভদ্রলোক খুব অশিক্ষিত বলে আমার মনে হয় না, কিন্তু এই ধরনের কথা বলে তো পার পেয়ে যাচ্ছেন। কেন পাচ্ছেন, আর কেনই বা এত গলাবাজি করে যা মুখে আসে তাই বলে দিচ্ছেন মিডিয়াতে? প্রথম কথা, তার অকাত কী? তার কথা শুনতে কে প্রস্তুত? কজন বাঙালি জয়প্রকাশ মজুমদারের এই অমৃত ভাষণ শোনার জন্য অপেক্ষা করে থাকে? তার চেয়েও বড় কথা, তার নিজস্ব তাগিদটা কী? তিনি আসলে প্রথমে ভাইপো, তারপরে দিদিকে দেখাতে চান যে হঠাৎ, আমরা ছেলেবেলায় আমার বাবা বলতেন যে হঠাৎ করে ধর্ম ছেড়ে কেউ যদি মুসলমান হয়, তাহলে দেখা যেত সে 5 বারের জায়গায় 7 বার করে নামাজ পড়ছে। অর্থাৎ এটা আর কিছুই নয়, ওই নতুন সম্প্রদায়ের নিজের গ্রহণযোগ্যতাকে প্রশ্নাতীতভাবে খাড়া করার জন্য। এই ধরনের বার্ডস অফ ফেয়ার ওয়েদার কক যাকে বলে, তাদেরও একই হাল। তাদের এখন চাই একটা সিট। অন্য কোনোভাবে তো সিট আনতে পারবেন না। সংগঠনের 10টা লোকও তার পিছনে আলাদাভাবে র্যালি করবে না, এবং তিনি যদি নিজের মুরদে ভোটে দাঁড়ান, হয়তো সহধর্ম নিয়ে ভোট করবে না। অতএব তার একমাত্র রাস্তা হলো হোলিয়ার দ্যান দাও হও, মোর লয়াল দ্যান দ্য কিং হও। যেসব কথা বলা শালীনতা, সভ্যতা, সংযম সব কিছুর সীমা ছাড়িয়ে যায়, সেই সব কথা অকপটে বলো,
এবং বলে হাততালি করানোর চেষ্টা করো। আমি বলছি যে এই লোকটাই হচ্ছে এই এতই অপয়া, যখন কংগ্রেস ছিল কংগ্রেস সাইনবোর্ড হয়ে গেছে, যখন বিজেপিতে ছিল বিজেপি কিছু করতে পারেনি, এখন টিএমসিতে গেছে, হার অনিবার্য। অতএব অভিষেক এবং মমতার উচিত এই ব্যাধিটি সম্পর্কে খুব সাবধান হওয়া। কিন্তু তাদের কথা বলতে আমি তো বসিনি, আমি বসছি প্রধানত ভারতীয় নির্বাচন কমিশন, অনেক ভেবেচিন্তে আমি যার নাম দিলাম ভারতীয় হুমকি কমিশন। কেন হুমকি ছাড়া এরা আর কিছুই করতে পারে না, একটা হুমকিও ফলো আপ করে না। তাদের সংবিধান যে 324 ধারায় প্রভূত ক্ষমতা দিয়েছে সেটা এক্সারসাইজ করে না। এদের দেখলে আমার ছেলেবেলায় এক ধরনের পাড়ার মাস্তান ছিল, যারা হয়তো কারোর সঙ্গে বাদানুবাদ হচ্ছে, সেটা মারপিঠে পর্যবসিত হওয়ার মুখে হঠাৎ দেখলাম পাড়ার সেই দাদা বলতে শুরু করেছেন তার পাশের দুই সহচরকে যে আমাকে ভালো করে ধর, নইলে কিন্তু আমার ওর মেরে মুখই ভেঙে দেবো। বুঝতে পেরেছেন তো? এত মাস্তান যে আগে নিজের আত্মরক্ষা করে রাখছে যে আমাকে ভালো করে ধর, নইলে আমি কিন্তু ওর, তার মানে এত বড় বীরপুঙ্গব যে সে তাকে ধরে করে সরিয়ে নিয়ে যেতে হবে, নইলে সে লাভাস্রোত বইয়ে দেবে। এই ইলেকশন কমিশনকে দেখেও আমার সেটাই মনে হচ্ছে। এখন আমাদের মিডিয়া হঠাৎ করে মনিরুল ইসলাম, জনৈক কি বলবো, দ্বিপদও হতে পারে, চতুষ্পদও হতে পারে, ষড়পদও হতে পারে, জাতীয় একজন নেতাকে এমন ভেলারাইজ করছে বিকজ অফ হিজ কমপ্লিটলি হুলিগানিজম, এটা দেখে আমার বেশ মজা লাগছে। কিন্তু এরা জেলার রাজনীতিতে এই মনিরুল নামক একটি অতি অর্বাচীন এবং অকিঞ্চিতকর এমএলএর অবস্থানটাই জানে না। বস্তুত মনিরুল এসব করেছে ঠিক যেমন মজুমদার মহাশয় গলাবাজি করে এটা করেন, আমি লিখে দিতে পারি মনিরুল ইসলামও এই কাজটা করেছে যাতে আগামী নির্বাচনেও তার ভোটটা, তার সিটটা সে নিরাপদ করতে পারে। এছাড়া কোনো এজেন্ডা তার নেই। সে যদি এই কাণ্ড না ঘটিয়ে শিরোনামে না আসতো এবং এইভাবে আমাদের কি বলবো মিডিয়ার হঠাৎ করে আইকনে পর্যবসিত না হতো, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস এর 2026-এর ভোটে এই ভদ্রলোককে কোনো সিটে দিত না। তার কারণ তিনি যদি তার আসন থেকে আবার দাঁড়ান, ওখানকার তৃণমূল কংগ্রেসের লোকেরাই বলেছেন যে তাহলে তাকে 50,000 ভোটে হারানোর ব্যবস্থা তারাই করবে। এটা হচ্ছে বাস্তব। তাহলে একটা লোক যখন দেখে যে তার টিকিট পাওয়াটা সম্পূর্ণ অনিশ্চিত এবং এই লোকটা খুবই করিতকর্মা লোক, এর বিরুদ্ধে অসংখ্য দুর্নীতির অভিযোগ, একেবারে ছোটোখাটো কাজ থেকে বড় বড় কাজ সব কিছুতেই তার একটা দখলদারি থাকবেই থাকবে। সুতরাং এর ইমেজ, এর গ্রহণযোগ্যতা সংগঠনে এবং মানুষের কাছে যখন একেবারে তলানিতে এসে ঠেকেছে, তখন সে দেখল ঠিক আছে মজুমদার সাহেব চেঁচামেচি করে প্রাসঙ্গিক হচ্ছেন, আমি তো তার চাইতে আর একটু এগোতে পারি, আমার এখনও সঙ্গে কিছু লেটেল বাহিনী আছে, অতএব চল বিডিওর অফিসে গিয়ে ভাঙচুর করে দিই। ঠিক তাই করেছে। আর আমাদের ভারতীয় হুমকি কমিশন একটা নির্দেশ পাঠিয়েছে ডিইওর কাছে, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, প্লিজ ইনিশিয়েট অ্যান এফআইআর এগেনস্ট দিস ম্যান। দেখুন, আজকের পশ্চিমবঙ্গে এটা সন্দেহাতীতভাবে, প্রশ্নাতীতভাবে প্রমাণিত হয়ে গেছে যে ইলেকশন কমিশন যা বলবে রাজ্য সরকার, তাদের পুলিশ প্রশাসন তার কোনো কথায় কর্ণপাত করবে না। এটাই হচ্ছে এই যে অসম যুদ্ধ, এই যুদ্ধের একেবারে অ্যাকসেপ্টেড টেমপ্লেট। এটা শুরু হয়েছিল সেই 4 জন WBCS অফিসার
বমাল ধরা পড়ে যাওয়ার পর যখন তারা এই রুটিন আপডেশন অফ দ্য ইলেকট্রাল রোল করতে গিয়ে ইসিআই এর আইডি পাসওয়ার্ড আইপ্যাকের লোকজনকে দিয়ে দিয়েছিল। এবার আপনাদের বলছি, আমি একবার হয়তো প্রসঙ্গক্রমে এর আগে কোনো একটা ভিডিওতে বলেছি, আজকে আপনাদের দ্ব্যর্থহীনভাবে বলছি, এই যে একটা হুমকি দিয়ে এফআইআর করো, সাসপেন্ড করো, এই করো সেই করো বলে মুখ্য সচিবকে চিঠি লেখা হলো, যার ফলস্বরূপ মুখ্য সচিব তৎকালীন দিল্লি দৌড়ে গেলেন, মিটিং করলেন, ফিরে এলেন, এসে বললেন যে আমরা সাসপেন্ড করে দেবো কিন্তু এফআইআর করব না। তারপরে আমাদের এই যে সিইও মনোজ আগরওয়াল পরবর্তী সময়ে একটা মিটিংয়ে জিজ্ঞেস করেছিলেন যে আমরা তো ফলো আপ করছি না, আওয়ার ডাইরেক্টিভ ইজ গ্যাদারিং ডাস্ট। তখন এই ধানেশ কুমার দায়িত্ব নিয়ে বলছি, মনোজবাবুকে বলেছিলেন কিছু করার দরকার নেই, আই ডু নট ওয়ান্ট এ রিপিট অফ কর্ণাটকা। আপনাদের মনে আছে কর্ণাটকায় ভোট চুরি ইত্যাদি নিয়ে রাহুল গান্ধী তখন বাজার মাতাচ্ছেন। ফলে আসলে আপনি যদি একজন সম্পূর্ণভাবে মেরুদণ্ডহীন ভীতু সম্প্রদায়ের মানুষকে এত ইম্পর্ট্যান্ট একটা কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি দিয়ে দেন, তাহলে তার যেটা একেবারে অবধারিত ফল, ধানেশ কুমার সেটা প্রতিদিন 10 বার করে প্রমাণ করে দিচ্ছেন। একথা জেনেও যে হিজ রিড ডাজ নট ওয়ার্ক, এবং যেহেতু রুটিনলি তারা শুধু ধমকে যান এবং হুমকি দেন, এবং সিইও তাদের কোনো উপায় নেই, তাদেরকে সেটা ক্যারি আউট করতে হয়। আর তারপরে এরা জানেন, নিজেরাই নিজেদের দিকে তাকিয়ে হাসেন বোধহয় আয়নার সামনে দাঁড়িয়ে, যে সাংকোপান যা অনেক হাত পা ছুঁড়েছ, এবার একটু বিশ্রাম নাও। আবার মনিরুল ইসলাম একটা লোক হলো, আপনি একজন ভিডিওর দুঃখ দেখলেন, কোথায় চাকুলিয়ার ভিডিওর দুঃখ তো দেখলেন না, সন্দেশখালির ভিডিওকে যে প্যাদানি খেতে হলো দেখলেন না। এরকম কম ভিডিও আছেন যারা নিগৃহীত হচ্ছেন, হয়তো এই ধরনের তাণ্ডব হয়নি, কিন্তু অসভ্যতা, গাজওয়ারি, বদমাইশি এগুলো কি মাত্র একজন বা দুজন ভিডিওতে সীমাবদ্ধ আছে? আজকেই দেখছিলাম এই এখন ইতিহাসে প্রসিদ্ধ হওয়া দিনহাটায় একজন বিএলওকে এমন মারা হয়েছে। কেন না, বিএলও নাকি টিএমসির পছন্দ নয়। দেখুন, এখানে না বিএলওদের নিরাপত্তা আছে, না ইআরওদের নিরাপত্তা আছে, না ডিওদের নিরাপত্তা আছে, এবং এখানে দুটো জিনিস প্রতিষ্ঠিত। এক নম্বর হচ্ছে ইলেকশন কমিশন যা বলবে, দিস গভর্নমেন্ট উইল উইলিংলি ডিফাই ইট, পিরিয়ড। যতগুলো ঘটনা এ পর্যন্ত হয়েছে প্রত্যেকটা ঘটনায় ইট ইজ এ উইলিং ডিফায়েন্স। দিস গভর্নমেন্ট হোল্ডস আমাদের এই সো কল্ড ইলেকশন কমিশনকে ইন আটার কন্টেম্পট, এবং সেই কন্টেম্পটা তারা এত রেকলেসলি প্রকাশ করে দেয় থ্রু দেয়ার অ্যাক্টস অফ কমিশন অ্যান্ড অমিশন। আমার ধারণা ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে, নির্বাচনের ইতিহাসে যার কোনো সমতুল কোনো ঘটনা ঘটেইনি। তাহলে এই একটার পর একটা হুমকি দেওয়া কেন? মনিরুলের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসককে। জেলা শাসক কনভিনিয়েন্টলি বলটা পাঠিয়ে দিয়েছেন এসডিওর কোর্টে না বিডিওর কোর্টে। কেন? হোয়াই ডোন্ট ইউ ইয়োরসেলফ ইনিশিয়েট দ্য প্রসেস? বাবা, যদি কোনো কারণে যদি আবার টিএমসি এসে যায় আর আমাকে যদি গ্যারেজ পোস্টিংয়ে পাঠিয়ে দেয় বা কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দেয়, তার কারণ এই গভর্নমেন্টের একটাই পলিসি, মানে ম্যাডামের, সেটা হলো মাই ওয়ে আর হাইওয়ে। হয় তুমি আমার বসংবাদ থাকো, নয় আমি তোমাকে গ্যারেজ করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন 10 জন অ্যাডভাইজার,
ইলেকশন কমিশনে গোড়ায় এসেছিলেন, তাদের মধ্যে এক আধজন সুব্রতবাবুর মতো রিটায়ার্ড, বাকিরা সবাই কর্মরত। এই সেদিনই ডিএমদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন এই সব বেয়াদব অফিসারদের তার প্রয়োজনই নেই। কল্পনা করুন, অল অফ দেম আর আইএএস অফিসার্স। মুখ্যমন্ত্রী আইএএস ছেড়ে দিন, আজকের দিনে উচ্চ মাধ্যমিক পাশ করতে পারবেন কিনা আমার ডাউট আছে। তিনি ঠিক করছেন যে কাকে তার প্রয়োজন, কাকে তার প্রয়োজন নয়। এই যার অ্যাটিচিউড, তিনি তো হি উইল আস্ক ফর ওবিডিয়েন্স, অ্যালিজিয়েন্স অ্যান্ড অলসো সাবসার্ভিয়েন্স। যে করবে সে দিব্যি থাকবে, মালও কামাবে, ছড়িও ঘোরাবে, আর তত্তর করে তার উন্নতি হবে। আর এনিবডি ফাউন্ড টু বি রিক্যালসিট্রেন্ট, তার কী যে দশা হবে সেটা যারা ভুক্তভোগী তারাই জানে। এখন প্রশ্ন যেটা মৌলিক দাঁড়িয়ে যাচ্ছে সেটা হচ্ছে, একটা রাজ্য সরকার যখন ঘোষিতভাবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই ধরনের অ্যাডভার্সারিয়াল অ্যাটিটিউড নেয়, তখন ইলেকশন কমিশনের সামনে কি থাকতে পারে, তাদের কি করণীয়? আজকে দেখছিলাম খুব শখেদে বিরোধী দলনেতা শুভেন্দু বলছিলেন যে আর্টিকেল 324 অফ দ্য কনস্টিটিউশন হ্যাজ গিভেন এনর্মাস পাওয়ার টু দ্য ইসি। কোনো সন্দেহ নেই, কিন্তু সেই দায়িত্ব পালনের প্রশ্নে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এত নমনীয় কেন? দেখুন, এটা অবশ্যই একটা খুব গুরুতর প্রশ্ন, এবং যে প্রশ্নটা একটু সরেজমিনে ভেবে দেখার বিষয় আছে। বস্তুত তদন্ত করে দেখাও একটা সাংবাদিকদের কাজ, তারা সেটা এখনও করে উঠতে পারেননি বা করছেন কিনা আমি বলতে পারবো না। এটা সাধারণত দু তিনটে কারণে আমার মনে হয়, লেম্যানস ইন্টারপ্রিটেশন যে কোনো একটা হবে। এক, দিস ম্যান ইজ এ কনজেনিটাল কাওয়ার্ড, অর্থাৎ ওই আমাদের পাড়ার মাস্তান দাদার মতো একজনের সঙ্গে ঝগড়া করে বলছে বাকি দুই ইলেকশন কমিশনারকে, এই আমাকে ভালো করে ধরে রাখো, নইলে কিন্তু আমি এই রাজ্য সরকারকে সবক শেখাবো। এবং এই ধরনের মানুষ তো থাকে, সবাই তো টিএন সেশন হয় না। এটা গেল, হয় তিনি জিনগতভাবে কাপুরুষ, আর নয় হি হ্যাজ বিন টোল্ড টু বিহেভ লাইক দিস। অর্থাৎ গোটা পরিস্থিতিটা ঘেঁটে দাও, বারবার হুমকি দাও, বারবার মানুষ দেখুক রাজ্য সরকার এসব থোড়াই কেয়ার করে, এবং এর ফলে মানুষের মধ্যে বিক্ষোভ বা বিদ্বেষ শাসক সম্পর্কে যা তৈরি হবে, আর ভোট এলে আমরা তার ফল পাবো। আই ডোন্ট নো ওয়েদার ইট ইজ বাই ডিজাইন অর বাই নেচার। এটা কিন্তু এই প্রশ্নের জবাব দেওয়ার সময় এসে গেছে। কারণ এই ভদ্রলোক, তিনি জানেন যে তিনি হাওয়ায় তরোয়াল ঘোরাচ্ছেন, তার কোনো ক্ষমতা নেই, যে তাঁর যে ক্ষমতা সংবিধান তাকে দিয়েছে সেটা বাস্তবায়িত করার। কল্পনা করতে পারেন একটা রাজ্যে এসআইআরকে কেন্দ্র করে এই ধরনের প্রলয় হয়ে যাচ্ছে, মুখ্য নির্বাচনী কমিশনার একবার ভুল করে কলকাতায় আসার অবকাশ পেলেন না। আপনারা যদি বলেন এটা কেন, আমার একটাই উত্তর, কাপুরুষ কখনো যুদ্ধক্ষেত্রে নামে না। সে দূর থেকে হাওয়া দেয় আর আমাদের পাড়ার মাস্তানের মতো আচরণ করে, কিন্তু অকুস্থলে এসে পরিস্থিতি সরেজমিনে দেখে একটা ব্যবস্থা নেওয়ার জন্য যে সদিচ্ছা, সৎসাহস অথবা প্রণোদনার প্রয়োজন, তার কোনোটাই এই ধানেশ কুমারের ক্ষেত্রে প্রযোজ্য বলে আমার মনে হচ্ছে না। সুতরাং মনিরুলের ঘটনা আসলে যাদের উৎসাহিত করবে তারা হচ্ছে এই মনিরুল জাতীয় জীবেদের। নির্বাচন কমিশন যে একেবারে ঠুটো জগন্নাথেরও ঠুটো, সেটা যত বেশি করে প্রতিপন্ন হবে, এখনও তো বেশ কিছুদিন বাকি আছে
এই তথাকথিত লজিক্যাল ডিসক্রিপেন্সি, ম্যাপিং, আনম্যাপিং, এই সব কিছুই নাকি ডিনোভো হবে। কি হবে না হবে আমি জানি না, কিন্তু এরপরে যদি আমাদের রাজ্যের 343টা বিডিওর মধ্যে 100 জন বিডিও আক্রান্ত হন এবং তাদের কারুর এমন ক্ষতি হয় শারীরিক যে তারা হয়তো আর সক্ষম থাকবেন না, তার দায় কে নেবে? আমি একটা জিনিস বুঝি বাংলা কথা, अगर कोई चीज़ मेरा बस का नहीं है তো ছোড় দো না ভাই। খুব ভালো হয় এবং সবচেয়ে দেশের পক্ষে মঙ্গল, দশের পক্ষে মঙ্গল, জাতির পক্ষে মঙ্গল যদি এই লোকটা স্বেচ্ছায় ইস্তফা দেয় এবং সেই মতো নির্দেশ যদি রাজনৈতিক প্রভুরা দেন, এর সামনে আর কোনো রাস্তা থাকবে বলে আমি মনে করি না। এত বড় অভিশাপ নির্বাচন কমিশনারের নামে ভারতে কখনো আসেনি। এমনকি যখন কংগ্রেসের ঘরের লোক নির্বাচন কমিশনার হতো, তারাও এত বোকা, এত নির্লজ্জ, এত কাপুরুষের মতো কখনো আচরণ করেনি। সুতরাং এই এক অদ্ভুত যত ভূতের গল্পের মতো ব্যাপার, আমরা শুধু ফাঁকা হুমকি শুনে যাব, নো ফলো আপ, নাথিং, আর আমাদের মিডিয়া অন্য কিছু নেই ভেবে এটা নিয়েই তবলা বাজিয়ে যাবে। ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।